সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। সানোয়ার হোসেন আছেন আমাদের সঙ্গে। আমরা কথা বলবো আজকে মুশফিকের হঠাৎ অবসর গ্রহণ নিয়ে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে অবসর নিয়েছেন ওয়ানডে থেকে মুশফিকুর রহিম। সে বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সানোয়ার হোসেন, অনেক দিন ধরে আলোচনা চলছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের পর প্রিমিয়ার লিগেও খুব একটা ভালো করতে পারছিলেন না। মুশফিকুর রহিমের অবসরে কি অবাক হয়েছেন? আমি একটু অবাক হয়েছি যে মাঠ থেকে তিনি বিদায় নিলেন না। আরও একজন বাংলাদেশের টপ ক্রিকেটার যিনি মাঠ থেকে বিদায় নেওয়ার জন্য সুযোগ দিলেন না। এইটাই সবচেয়ে সারপ্রাইজিং। বাংলাদেশ মানে আমাদের টপ ক্রিকেটাররা কেউই কিন্তু ওইভাবে মাঠ থেকে বিদায় নেওয়ার জন্য অপরচুনিটি বলি বা প্ল্যাটফর্মটা প্লেয়ারদেরও দুই পক্ষেরই একটা ব্যাপার থাকে এখানে বিদায়ের ক্ষেত্রে। প্লেয়াররাও চাইতে হয়, বোর্ডও চাইতে হয়, সব কিছু মিলে কখনোই এই সুযোগটা আমরা ভালোভাবে পাচ্ছি না। এটা সারপ্রাইজিং। আর যেটা রিসেন্ট পাস্টে মুশফিকের যে ওয়ানডে পারফরমেন্সটা, আপনি বিপিএল থেকে যে টি-20 পারফরমেন্স ধরেন, বিপিএল ধরেন বা রিসেন্ট পাস্ট পারফরমেন্সগুলি খুব একটা আপ টু দ্য মার্ক মুশফিকের মতো যাচ্ছিল না। আমার মনে হয় এইটা একটা প্রেশার, প্লাস হইলো স্মিথের অবসরের এইটাও একটা বড় এফেক্ট কাজ করেছে। স্মিথ যে স্টেটমেন্টটা দিয়েছে 2027 যে ওয়ার্ল্ড কাপ, ওই ওয়ার্ল্ড কাপে নতুনদের সুযোগ দেওয়া, স্বাভাবিক যে কোনো মানুষই হোক বা যত বড় প্লেয়ারই হোক মেন্টাল একটা প্রেশার কাজ করে। পারফরমেন্স কাজ করছিল না ভালোভাবে, সেই মতো এই প্রেশারগুলি সব কিছু বিবেচনা করি মনে মুশফিকটা এই রিটায়ারমেন্টটা মনে হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে স্টিভেন স্মিথের কথা যদি বলি, সে ডিরেক্ট বলেছে যে 2027 বিশ্বকাপে তরুণদের সুযোগ দিতে, নতুন দল গড়তে। মুশফিক তেমনটা কিছু বলেননি। তিনি সেটা বলতে পারতেন কিনা, এবং সামনে জিম্বাবুয়ে সিরিজ, সেই সিরিজের একটা ম্যাচ খেলে তিনি অবসর নিতে পারতেন কিনা মাঠ থেকে। এটা অবশ্যই, এটা বোর্ডও চাইতো। যদি ওই এরকম বোর্ডের কাছে বলতো যে এরকম এইভাবে আমি বিদায় নিতে চাই, ডেফিনেটলি বোর্ড ওই সুযোগটা করে দিত। আমি যেটা বললাম যে দুই পক্ষেই চাইতে হয়। আমাদের এই কালচারটা এখনো তৈরি হয়নি। প্লেয়ারদের পক্ষ থেকে চলছি, মাশরাফিদের কথাই বলি, কিন্তু অপরচুনিটি বোর্ড কিন্তু বলেছিল যে চাইলে এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারে। ওই অপরচুনিটিটা প্লেয়াররাও দেয় নাই, বোর্ডও ওই অপরচুনিটিটা আগের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বোর্ড ওই সুযোগটা দেয় নাই। আমাদের এক সুন্দর প্ল্যাটফর্ম হতে পারতো ডেফিনেটলি, এত লম্বা একটা ক্যারিয়ার। স্টিভেন স্মিথ ওদের কালচারটা এরকম, প্লেয়াররা ওদের অস্ট্রেলিয়ান বলি বা ইংলিশ বলি, ওদের কালচারটা অনেক এরকম, ওরা যে কোনো জিনিস অনেক বড় হয়ে চিন্তা করতে পারে। আমাদের ওই জায়গাটা সীমাবদ্ধতা এখনও আছে মনে হয়। মুশফিক যদি আরও সুন্দরভাবে হতে পারতো, একটা স্টেটমেন্ট যদি বলতে পারতো এটা আমার লাস্ট ম্যাচ, ওইখানে যদি আর সুন্দরভাবে দেশের মাটিতে এত বড়ভাবে আয়োজন করা একটা অপরচুনিটি ছিল, ডেফিনেটলি এটা বাংলাদেশের ক্রিকেট মুশফিক সবাই মনে হয় মিস করবে। মুশফিকের টি-20 অবসরও ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে দেওয়া। মাহমুদুল্লাহ টেস্ট অবসর আপনার মনে আছে, তামিম ইকবালের সবগুলো ফরম্যাটই এইভাবে সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করে দেয়া। আমি বলছি যে প্লেয়াররা কেন সোশ্যাল মিডিয়াকে এভাবে বেছে নিচ্ছে? এইটা কি আসলে তাদের কোনো রাগ, অভিমান, কিংবা ক্রিকেট বোর্ডের সাথে তাদের যে দূরত্ব তৈরি হয়, যে কয়েকদিন ধরে আলোচনা চলছে, বোর্ড ডিরেক্টররা বোর্ড মিটিংয়ে আলোচনা হচ্ছে, তারা সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকবে কি থাকবে না সেই বিষয়ে আলোচনা হচ্ছে, এইগুলোর কারণে কি তারা আসলে সোশ্যাল মিডিয়াকেই বেছে নেয় কিনা? আমরা সব জায়গা থেকে আমাদের একটু প্রফেশনাল হওয়া উচিত। যেটা ধরেন বোর্ডেরও স্টেটমেন্টগুলি এইভাবে যেভাবে আসা উচিত, আর একটু প্রফেশনাল ওয়েতে আসা উচিত। এরকম একটা লিজেন্ড ক্রিকেটার বা এরকম সিনিয়র ক্রিকেটার যারা এরকম রিটায়ারমেন্ট সময় তো সবারই আসবে, এটাই স্বাভাবিক বাস্তবতা। সময়ের সাথে সাথে সবাইকে চলে দিতে হবে, ছাড়তে হবে, নতুনরা আসবে। কিন্তু তাদের সম্বন্ধে কথাবার্তা, কোনো মেসেজ দিতে আর একটু সম্মানের সহিত, আর একটু রেসপেক্ট, প্রফেশনাল ওয়েতে বলা উচিত। সেম ওয়েতে প্লেয়ারেরও যত কিছু হোক আলটিমেট ইমোশন তো থাকবেই, তারপরেও প্রফেশনাল প্লেয়ার প্রফেশনাল ওয়েতেই হ্যান্ডেল করা উচিত ছিল। এই এই ধারাবাহিক এই ওয়েগুলি খুব ভালো এক্সাম্পল না যে এরকম একটা লিজেন্ড বাংলাদেশ থেকে চলে যাবে, বাংলাদেশ ক্রিকেট থেকে ওয়ানডে, আগে টি-20 ছেড়েছে, ওয়ানডে ছাড়লো, স্বাভাবিক টেস্টও একটা সময় ছাড়তে হবে। একটা ভালো এক্সাম্পল কেউ না কেউ তো তৈরি করতে হবে। মানে মিডিয়া তো, এইটা তো প্ল্যাটফর্ম না, মিডিয়াতে মেসেজ দেওয়ার ডিফারেন্ট জিনিস, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে একটা মাঠ থেকে বিদায় নেবে, এইটাই ক্রিকেটের কালচার। আমরা বড় বড় গ্রেট প্লেয়ারদের যেটা দেখে আসছি, অনেক সাধারণত এই সুযোগটাই অপরচুনিটি সবাই নেয়। আমার মনে হয় এই জিনিসটা কেউ না কেউ চিন্তা করতে হবে। মুশফিক হয়তো টেস্টও ছাড়বে, আমি চাই মাঠ থেকে এরকম লিজেন্ডরা বিদায় নেই। মুশফিকের সাথে আমার অনেক খেলার সুযোগ হয়েছে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পেয়েছি, অ্যাজ এ রুমমেট হিসেবে পেয়েছি, অ্যাজ এ ম্যানেজার হিসেবে পেয়েছি, বিভিন্নভাবে পেয়েছি। আমি ক্লাব টিমের ক্যাপ্টেন, বিমান টিমের ক্যাপ্টেন ছিলাম, এই টিমের জিম্বাবুয়ে গেছি আমি ক্যাপ্টেন ছিলাম, আমার রুমমেট ছিল। সবচেয়ে বড় জিনিস যে মুশফিক এমন একটা ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় ক্রিকেটার আসবে, আরও আসবে, এর চেয়ে বড় ক্রিকেটার আসবে, কিন্তু মুশফিক এমন একটা এক্সাম্পল। সব ক্রিকেটারের মধ্যেই দেখেন মানে বড় একটা এক্সাম্পল তৈরি করেন যে ক্রিকেটের ডেডিকেশন, হার্ডওয়ার্ক যে কত ইম্পর্টেন্ট। মুশফিকের আমি যখন প্রথম দিকে পেয়েছিলাম, মুশফিক কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাটার ছিল না, নিজেকে এত হার্ডওয়ার্ক ডিটারমিনেশন দিয়ে যে উচ্চতায় নিয়ে গেছে নিজেকে, একটা বড় আমাদের ইয়াং ক্রিকেটারের সাথে বড় একটা এক্সাম্পল মুশফিক। এটা অবশ্যই আমরা চাই মুশফিক, আমার এই ক্রিকেটাররা চলে যাচ্ছে, আমার সবচেয়ে ক্রিকেট বোর্ডের কাছে আবেদন, এই ক্রিকেট প্লেয়াররা সবাই আমরা দেখি সবাই ম্যানেজমেন্টে যেতে চায়, হট বোর্ড ডাইরেক্টর হতে চায়। হচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ারদের যেই জায়গাটায় ওদেরকে সুযোগ করে দেওয়া, ক্রিকেটারদেরও চিন্তা, দুই পক্ষেরই চিন্তা থাকতে হবে, যেটা হলো আমাদের
মানে টেকনিক্যাল পার্টে কোচিং লেভেলে আসাও খুব বেশি জরুরি। আপনি যদি সব ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন এই গৌতম গম্ভীররা বা রাহুল দ্রাবিড় কেন ওই লেভেলে কোচিং করাচ্ছে, আমাদের যেই প্ল্যাটফর্ম যে গাইডলাইন বিসিবি যেভাবে যাচ্ছে, এরা কিন্তু খুব অপরচুনিটি, খুব সুযোগ আমি খুব কম দেখি যারা ক্রিকেট কোচিং ক্যারিয়ারে আসবে। আমাদের সবচেয়ে বেনিফিটেড হবে তখনই বাংলাদেশ ক্রিকেট এই লিজেন্ডের যারা এরকম সিনিয়র প্লেয়ার যারা খেলা ছাড়ছে, এদের যদি আমরা ক্রিকেট কোচিং ইনভলভ করতে পারি, বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। তাও তো ক্রিকেট কোচিংয়ে কিছু টাকা আছে, তাও যেতে চায় না, কিন্তু বোর্ড ডিরেক্টরের কোনো টাকা নেই, তারপরেও সেখানে যেতে চায়, কারণ নাম যশ খ্যাতি সব ওইখানেই বেশি। হ্যাঁ, এটা একটা ব্যাপার, এই জন্য বলো দুই পক্ষেরই চিন্তা করতে হবে। নাম যশ, ক্রিকেটের টাকা আছে, আপনি যেটা বললেন টাকা অবশ্যই আছে, টাকার আপনি ভিতরে যদি আপনি তো ভালোভাবে জানেন যে টাকার যে স্ট্যান্ডার্ডটা নিশ্চয়ই মুশফিকের স্ট্যান্ডার্ডের সাথে বা সাকিবের সাথে তামিমের স্ট্যান্ডার্ডের সাথে ওটা যাবে না, ওইটা মিনিমাইজ করতে হবে। যদি চিন্তা করি যে হ্যাঁ 20 বছর যাবে একজন কোচ কাজ করতে, ওর থেকে বেশি কাকে বেনিফিট দিয়ে নতুন কাউকে আনবো, এই চিন্তায় কনসেপ্টই চেঞ্জ করতেই হবে। আপনি যখন কথার কথা যদি মুশফিক যখন কোচিংয়ে আসে, তাকে তার স্ট্যান্ডার্ড অনুসারে তো আপনাকে করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সেম এই প্ল্যাটফর্মগুলি তৈরি করতে হবে, যাদের ইন্টারেস্টগুলি গ্রো করতে হবে। আপনি যদি রাহুল দ্রাবিড়ের রেমুনেশন দেখেন, ওইটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডই, রাহুল দ্রাবিড় স্ট্যান্ডার্ডই। এটা চেঞ্জ করছে দেখে কিন্তু ওদের ইন্টারেস্ট। নেক্সট গৌতম গম্ভীর আসছে, নেক্সট আরও এরকম লিজেন্ড ক্রিকেটার আসবে সব দেশই, রিকি পন্টিংরা বিভিন্ন দেশে কোচিং করা, সব টপ প্লেয়াররা, চামিন্দা বাস, সব গ্রেট প্লেয়ার, মোরারি ধরনের সবাই কিন্তু কোচিংয়ের রিলেটেড। কিন্তু আমাদের দেশেই দেখবেন যারা শারীন হাফিজ কেন অপারেশন জব করবে, রাজ্জাক কেন সিলেক্টর, অবশ্যই সিলেক্টর এই জব, কিন্তু ওদের যে প্রাইম টাইম খেলার ছাড়ার পরে যে ফিজিক্যালি যে স্ট্রেন্থটা থাকে, এই যে প্রাইম টাইমটা, এই এক্সপিরিয়েন্সটা 40-50 টেস্ট, 100 টেস্ট, 70 টেস্ট এরা খেলে আসতেছে, এই এক্সপিরিয়েন্সটা যদি এই ইয়াং জেনারেশনের মধ্যে দিতে না পারে, তাহলে তো এটা বড় একটা মিস ইউজ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি চাই ডেফিনেটলি ওই প্লেয়ারগুলি ক্রিকেটের সাথে রিলেটেড হোক, ক্রিকেট কোচিংয়ের সাথে রিলেটেড হোক। তার মানে মুশফিককেও আপনি দেখতে চান যে ব্যাটিং কোচ হিসেবে? অবশ্যই অবশ্যই আমি চাই এই যে মুশফিক, আশরাফুল, ইমরুল কায়েস যারাই খেলা ছাড়তেছে, এই লেভেলে যারা ক্রিকেট খেলে আসছে, তাদেরা যদি সব নট, আপনি তো খালি ন্যাশনাল টিমের কোচ নিয়ে চিন্তা করলে হবে না, সারা দেশের ক্রিকেট কারা কোচিং করাচ্ছে এই লেভেলে, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, বিভিন্ন ডিভিশন, সব জায়গায় যদি স্ট্রাকচার চেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু আমরা অন অ্যান্ড অফ একটা দুইটা পারফরমেন্সই পাবো। ধারাবাহিকভাবে যদি পারফর্ম করতে হয়, আমাদের প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং করতে হবে। স্ট্রং করতে হলে এদেরকে বিভিন্ন রুট লেভেলে প্রথমে এই সাথে ন্যাশনাল টিমের কোচিং করাবে না, আন্ডার 15 হোক, আন্ডার 17 হোক, ডিভিশনাল কোচ হোক, এইচপি হোক, এই টিম হোক, বিভিন্ন সেক্টরে এদের বিভিন্ন ইনভলভমেন্ট যত বেশি বাড়বে, ডেফিনেটলি ওদের প্লেয়িং এক্সপিরিয়েন্স তো অসাধারণ সবারই, সাথে যে একাডেমিক যে কিছু নলেজ থাকা দরকার কোচিংয়ের ক্ষেত্রে, এইগুলি যখন ওদেরকে প্লাস করা হবে, ওদেরকে আপগ্রেড করা হবে, ডেফিনেটলি এদের যে জ্ঞানটা সবার মধ্যে ছড়বে, বাংলাদেশ ক্রিকেট ডেফিনেটলি প্ল্যাটফর্মটা তৈরি হবে। সেটা আরো পরের কথা, কারণ মুশফিক এখনো খেলবেন টেস্ট ফরম্যাট। না, আমি মুশফিকের কথা বলছি, একটা এক্সাম্পল যারাই খেলা ছাড়বে। জি জি, আশরাফুলের মধ্যে কিন্তু কোচিং এ অলরেডি শুরু করেছেন, প্রিমিয়ার লিগের দল ধানমন্ডি ক্লাবকে তিনি কোচিং করাচ্ছেন, রাজেন সালেরা কোচিং করাচ্ছে, তুষার ইমরা কোচিং, তবে এইটাই বলছি সব জায়গায় তৈরি করতে হবে। নির্বাচক ছেড়ে কোচিং এ ফিরে আমি কিন্তু আশরাফুলের কোচিং, আশরাফুল এক সময় বিভিন্ন চিন্তা করছে ক্রিকেট বোর্ডের সাথে, আমি আশরাফুলের সাথে ভাই কথা প্রসঙ্গে বলেছিলাম, এইটা হয়তো অবশ্যই এটা শর্ট টাইমের জন্য ঠিক আছে, কিন্তু লং টাইম ক্যারিয়ার প্লাস হলে ক্রিকেট বেনিফিটের জন্য তোমার যে নলেজটা, এটা যদি কোচিংয়ে আসো খুব বেশি বেনিফিটেড হবে। হান্নান আমার সাথে লাস্ট এশিয়া কাপে যখন ও সিলেক্টর ছিলাম, ম্যানেজার ছিলাম, তখন ওর সাথে এইভাবে কথা হয়েছিল যে সিলেক্টর অবশ্যই একটা সার্ভ করেছো একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত, কিন্তু তোমার যে নলেজ, তোমার যে ফিটনেস এখন সম্বন্ধে, এই দিকে গেলে ক্রিকেটও বেনিফিট হবে, নিজেও বেনিফিটেড হবে লম্বা সময়, লম্বা ক্যারিয়ার। মানে সেটা হান্নান সরকার করেছেন, আশরাফুল করেছেন। মুশফিকের ক্ষেত্রে আমরা কি হবে জানি না। যেটা বলছিলাম যে মুশফিকের এখনো আরও একটা ফরম্যাট বাকি আছে, টেস্ট ফরম্যাট। আপনার কি মনে হয় যে ক্রিকেট বোর্ড বলছে যে সেন্ট্রাল কন্ট্রাক্টে টেস্ট ক্রিকেটারদেরকে প্রায়োরিটি দিয়েছে যারা শুধু একটা ফরম্যাট খেলে, এখন মুশফিক সেই ফরম্যাটেই পড়ে গেল, মুমিনুল হক সেই ফরম্যাটেই আছেন। আমি বলছি যে সেটা কি মুশফিককে ফোকাস দিতে সাহায্য করবে, নাকি আসলে ডিমোটিভেটেড হবে এই যে ওয়ানডে টি20 থেকে তাকে প্রেশারাইজড করা হয়েছে সরে যাওয়ার জন্যই বলি, কিংবা তার বিদায়ের জন্যই বলি? দেখেন, এই ধরনের টপ লেভেলে যারা ক্রিকেট খেলে তাদের তো প্রেশার হ্যান্ডেল করেই ক্রিকেট খেলতে হবে। সারা জীবন কিন্তু অনেক প্রেশার নিয়ে মুশফিক এই জায়গায় এসছে। ডেফিনেটলি প্রেশার তো অবশ্যই একটা সার্টেন পিরিয়ড, যখন এই সময়টা যখন আপনি ইয়াং এইজের প্রেশার, আর আপনি যখন স্টেজে আসবেন তখন কিন্তু প্রেশারটা একটু ডিফারেন্ট হয়, তখন হয়তো কামব্যাক করাটা সহজ হয়। আমার মনে হয় এটা একটা প্রেশার বসে কাজ করছে, তারপরে আমার মনে হয় মুশফিক এখন মানে স্মুথলি চিন্তা করতে পারে। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বা টেস্ট ক্রিকেটে, ডেফিনেটলি এখনও ওর টেস্ট ক্রিকেটে আরও বেশি, আরও কিছু সময় বাংলাদেশকে সার্ভ করার সময় আছে, আমার মনে হয় আরও বেশি ডেডিকেটেডলি মুশফিক এখানে সার্ভ করতে পারবে। মাহমুদুল্লাহর কথাও একই সাথে মুশফিকের সঙ্গে আলোচনা হচ্ছিল ওয়ানডে ফরম্যাট নিয়ে। আপনার কাছে কি মনে হয় যে মুশফিকের এই সিদ্ধান্ত মাহমুদুল্লাহকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে কিনা? মানে সবাই ইন্ডিভিজুয়াল, সবার এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে। তামিমের এক ধরনের চিন্তা ছিল, মুশফিকের এক ধরনের, মাহমুদুল্লাহর একরকম। ও কিন্তু হুট করে টেস্ট ক্রিকেট মাঠ থেকে ছেড়েছে, এই জন্য ওর টিমটা ডিফারেন্ট। তবে হ্যাঁ, যেহেতু আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপটা 27-এ,
27-এ সবাই একটু ওইভাবেই চিন্তা করতে হবে, ওই প্ল্যান করে ও যদি সাডেন পিরিয়ড পর্যন্ত একটা টাইম বলে যে আমি এই পর্যন্ত চাই বা এই পর্যন্ত খেলতে চাই, এরপরে চিন্তা করতে চাই, তাহলে হয় কি যে এই এক্সাম্পলটা আমরা চাই সবার কাছে, প্লেয়ারদের যে তরফ থেকে আসতে হবে, বোর্ড থেকে তরফ থেকে আমরা চাই মাহমুদুল্লাহ যে এরকম না হয়, মাহমুদুল্লাহ এরকম এক্সাম্পল সেট করে ভালোভাবে ভালো মাঠ থেকে বিদায় নেই। অবশ্যই আমরা চাই মাঠ থেকে বিদায় নিক। মাঠ থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু তিনি পারেননি নানা কারণেই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনার কি মনে হয় যে মুশফিকের এই অধ্যায়ের সমাপ্তি ওয়ানডেতে স্পেশালি, আপনার নিশ্চয়ই মনে আছে 2007 ওয়ার্ল্ড কাপের কথা, সেই সময় থেকে যে শুরু হয়েছিলেন, মানে অনেক ইনিংস খেলেছেন তিনি সব ফরম্যাটেই, কোনো ইনিংস কি আপনার মনে পড়ে কিনা পছন্দের? কিংবা আরেকটা জানতে চাই যে আসলে মুশফিকের এই অধ্যায়ের সমাপ্তির মাধ্যমে আসলে বাংলাদেশের ক্রিকেটেরও একটা বড় অধ্যায়ের সমাপ্তি ঘটলো, মানে একটা বড় স্টারের। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটাররা একটা চেঞ্জ, অবশ্যই সবার একটা সার্টেন পিরিয়ড চেঞ্জ। বাংলাদেশ ক্রিকেট যে বাংলা একটা সময় ছিল, বাংলাদেশ খেলতো, পার্টিসিপেট করতো, হয়তো শুরুর দিকে আমরা হয়তো বা একটা রেসপেক্টেবল পারফরমেন্স করতে পারলে খুশি হতাম। বাংলাদেশ জিততে পারে, ওই মেন্টালিটিটা কিন্তু চেঞ্জ করেছে এই গ্রুপটা। তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি এরা যখন আসছে, মাহমুদুল্লাহ এরা যখন আসছে, ওই ওয়ার্ল্ড কাপ 2007 ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু মানুষের ওদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। ওরা শুরু থেকে কিন্তু ওই পজিটিভ চিন্তাটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট করতে পারছে, টিমের মধ্যে ইমপ্ল্যান্ট করতে পারছে, যেই কারণে যে আমরা যে কোনো ম্যাচ যে কোনো অপোনেন্টের এগেনস্ট, বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে ওই চেঞ্জটা কিন্তু সবচেয়ে বেশি, ওদের অবদান সবচেয়ে বেশি। ডেফিনেটলি মুশফিকের অনেক ইনিংস আছে, মুশফিকের এরকম বেশ কিছু ইনিংস, একটা ইনিংসে যদি বলি আমরা, ওইটা মেবি T20 2টা 4 মারার পরে যে মুশফিক আউট হয়ে আমরা হেরে গিয়েছিলাম, এইটা মানুষকে সেম ওয়েতে মুশফিক কিন্তু আরেকটা ম্যাচ জিতিয়ে কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে মেবি মাহমুদুল্লাহ ফিনিশ করেছিল, মুশফিক একটা ফিনিশ করেছিল নিদাস ট্রফিতে। কিছু কিছু ওদের ডেফিনেটলি এত লম্বা ক্যারিয়ার, অনেক বড় বড় ইনিংস আছে টেস্টে, ওয়ান ডে ডাবল সেঞ্চুরি আছে, ডাবল সেঞ্চুরি টেস্টে, এক উইকেট কিপারের হচ্ছে বেশি ডাবল সেঞ্চুরি মধ্যে ওরই। জি, তারপর এই সব কিছু মিলে ডেফিনেটলি এদের অবদান তো কোনো সময় মানে সবসময়ই আমাদের ক্রিকেটে, যতদিন ক্রিকেট থাকবে মনে রাখবে। বাংলাদেশ ক্রিকেটে আরও নেক্সট স্টেজে যাবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কিন্তু এই জেনারেশন, মানে যে 4-5 জনের কথা আমরা সবসময় বলি। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাম্য বলছিলাম বগুড়া থেকে। জি, আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সিনিয়র প্লেয়াররা কেন অবসরের সিদ্ধান্ত নেন না? কারণ আমরা অনেক প্লেয়ারকে দেখি যারা বিপিএল এ সহ বিভিন্ন জায়গায় ভালো পারফরমেন্স, জাতীয় দলে চান্স পায় না ওইসব সিনিয়র প্লেয়ারদের জন্য। আচ্ছা, কেন কেন ঠিক সময়ে সিদ্ধান্ত নেন না সেই প্রশ্ন করেছেন। কোনটা সঠিক সময়, ভালো পারফরমেন্সের সময় থাকতে থাকতে কেন তারা বিদায় বলেন না, এই প্রশ্নটা রেখেছেন দর্শক। আমরা উত্তরটা জানবো সানোয়ার ভাইয়ের কাছ থেকে, তার ব্যাখ্যা। কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। আমরা কথা বলছিলাম মুশফিকের অবসর নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম, দর্শক বলছেন যে সঠিক সময়ে কি আসলে ক্রিকেটাররা অবসরের ঘোষণাটা দেন কিনা, সঠিক সময় কোনটা সেটার বিষয়ে আসলে বিতর্ক আছে। কিন্তু তিনি বলছেন যে যখন ফর্মের একদম তুঙ্গে থাকেন, কিংবা যখন আসলে একদম উচ্চ পর্যায়ে থাকেন, কিংবা বুঝতে পারেন যে বিদায়টা নেওয়া উচিত, তখন আসলে তারা অবসর ঘোষণা দেওয়া উচিত কিনা প্লেয়ারদের। এটার কিন্তু দুইটা দিক আছে, একটা তো প্লেয়ারদের ডিসিশনের ব্যাপার আছে, রাইট টাইম, এটাও ঠিক, রাইট টাইম ডিসিশন নেওয়াটা ইম্পর্টেন্ট। কখন যে রাইট টাইম, অনেক সময় প্লেয়ার হয়তো বুঝতে পারে না যে কোনটা যে রাইট টাইম, কোন সময় ছাড়ার সঠিক সময়, এটা অনেক সময় অনেক প্লেয়ারই বুঝতে পারে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হলো আমাদের ইয়াং জেনারেশন যারা পাইপলাইনে যারা আছে, নেক্সট ন্যাশনাল টিম, মানে ওদের জায়গাগুলি রিপ্লেস করবে, ওদের কিন্তু ওইভাবে পুশ করতে হবে। আপনি যদি দেখেন যে আমাদের রিসেন্ট পাস্টে পারফরমেন্স দেন সৌম্য সরকার, লিটন, এরা তো আমাদের নেক্সট, ওদের পরের জেনারেশন, ওরা কি ওদের জায়গাগুলি ঠিকভাবে কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারছে কিনা? এখনো কিন্তু লিটন টিমে নাই, সৌম্য অন অ্যান্ড অফ, এত বছর 2015 ওয়ার্ল্ড কাপ খেলেছে। ওরা কিন্তু এই জায়গাটা ক্রেডিট ওদেরকে, মুশফিক মাহমুদুল্লাহকে দিয়ে দেবে, ওদের জায়গাগুলি কিন্তু ওদের পারফর্ম করে কিন্তু এতদিন ক্যারি করেছে সেম ওয়েতে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ, আবার বলছি হয়তো বা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো পারফর্ম করে না, এর আগের পারফরমেন্সগুলি দেখি ওয়ান ডে ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার কিন্তু মাহমুদুল্লাহ। আমাদের দরকার হলো আমাদের ইয়াং জেনারেশন ওইভাবে পুশ করা। ইন্ডিয়া টিমের কথা যদি দেখেন, যে এত প্লেয়ার পিছনে ব্যাকআপে পাইপলাইনে পারফর্ম করে, জাসওয়ালরা, শুভমন গিল এমনভাবে পারফর্ম করে আসছে, যারা আসছে দেখেন 6 নম্বরে ইসের ব্যাটিং করতে হচ্ছে। ইন্ডিয়া টিমের ওপেন করতো, এখন পিছনে কেএল রাহুলের ব্যাটিং করছে, নাম্বার 6-এ ব্যাটিং করছে, বিকজ অফ ওর পারফরমেন্স ওকে পুশ করে বাধ্য করছে ওখানে জিততে। ওরা কিন্তু উপর থেকে নিচে যেতে বাধ্য হয়েছে। এই জায়গাটা আমাদের প্লেয়ারদেরও, ইয়াং জেনারেশন ওইভাবে চিন্তা, পারফর্মটা এমনভাবে করতে হবে, অটোমেটিক তখন চেঞ্জ করতে, তখন কথা বলার লাগবে না, তখন প্লেয়াররাও ডিসাইড করতে সুবিধা হবে, ম্যানেজমেন্টও ডিসাইড করতে সুবিধা হবে। আরেকটা কারণ কি এরকম যে আসলে প্লেয়াররাও নিজেদের ইনসিকিউরিটিতে ভুগে, যে আসলে তাদের এই ক্যারিয়ার শেষ হয়ে গেলে ইনকামের আর কোনো পথ থাকছে না, তারা আসলে কি করবে, সেই কারণে তারা আসলে যত দীর্ঘায়িত করতে
চায় কিংবা চেষ্টা করে এই ক্যারিয়ারটাকে? এটার একটা কারণ, অবশ্যই কারণ। আমরা যেটা বলছিলাম যে আমাদের ক্যারিয়ার কিন্তু ক্রিকেট শুধু এখানেই কিন্তু ক্যারিয়ার নয়। আপনি যখন অন্য ইন্টারন্যাশনালি যারা রিকগনাইজ টিমগুলি, ইন্ডিয়া বলি, ইংল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, ওদের কিন্তু ক্যারিয়ার ডিফারেন্ট ওয়েতে আছে, মানে নিজের দেশেও আছে, নিজের বাইরেও আছে, কমেন্ট্রি আছে। তারপরে ধরেন কোচিং লেভেল, ইন্টারন্যাশনাল Umpiring ফ্র্যাঞ্চাইজি, আছে। এত আম্পায়ারিং আছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এত বেশি খেলা হয়, বিভিন্ন জায়গায় কোচিং আছে। আমাদের বোর্ডও কিন্তু যেটা বলছিলাম যে এখন ওই স্ট্রাকচারটা তৈরি করে না। একটা প্লেয়ার খেলা ছেড়ে যে চিন্তা করবে যে ক্রিকেট ক্যারিয়ার ওই লেভেলে নিয়ে যাবে, আপনি কোচিংয়ে যাবে, ওই চিন্তাটা প্ল্যাটফর্মটা এখনো তৈরি হয় নাই। এই জায়গাটা তৈরি করতে হবে আমাদের। মানে কাছাকাছি ইনকামটা আসবে সেই অন্য ক্যারিয়ার থেকে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যাঁ, মোহাম্মদ রাকিবুল বলছিলাম, রাকিবুল জি। ঢাকা থেকে। জি বলেন। আমার প্রশ্ন ছিল, আমরা কি আফগানিস্তানের থেকে পিছিয়ে পড়লাম? আফগানিস্তান কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখন সব টুর্নামেন্টে আফগানিস্তানের অনেক পিছিয়ে যাচ্ছি মনে হয়। জি, আপনাদের কি মতামত? আচ্ছা, ধন্যবাদ। আমাদের কিন্তু টাকা ছিল অনেক, অ্যাকাউন্টে কিন্তু অনেক টাকা, 900 কোটি টাকা আমরা শুনছি, কিন্তু আফগানিস্তান কিন্তু বিধ্বস্ত একটা দেশ। জি, টাকার পরিমাণ এতদিনে অনেক বেড়ে যাওয়ার কথা, অনেক আগের কথা, 900 কোটি টাকা। সেটা বাইরে রেখে, টাকার কথা বাইরে রেখে যদি আমরা বলি যে আফগানিস্তানের মতো আসলে আমরা প্রতিভাবান ক্রিকেটার পাচ্ছি না, যারা আসলে ওয়ার্ল্ড ক্রিকেট শাসন করবে। আফগানিস্তান একজনের পর একজন নতুন বের হচ্ছেন এবং তাদের পারফরমেন্স প্রত্যেকটা টুর্নামেন্টেই কোনো না কোনো আমরা ভালো দেখছি। এবারও ডেল স্টেইনকে বলতে দেখেছি যে আগামী 10 বছরের মধ্যে তারা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলবে কিংবা শিরোপা জিতবে, এরকমটা তিনি ধারণা করছেন। ডেল স্টেনের এই স্টেটমেন্টটা কিন্তু ওদের পারফরমেন্সই ওই স্টেটমেন্ট করতে বাধ্য হয়েছে, পারফরমেন্সই কথা বলে সব কিছুর ক্ষেত্রে। ডেফিনেটলি যেই জায়গাটা বলা হয়, অনেকেই হয়তো বলি আমরা আফগানিস্তানের প্ল্যাটফর্ম নাই, স্ট্রাকচার নাই, খেলা নাই, কিন্তু ওদের খেলা স্ট্রাকচার অনেক কিছু কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে আগে, টুর্নামেন্টের ওয়াইজ বলেন, একাডেমি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওরা এই যুদ্ধবিধ্বস্ত সব কিছুর মধ্যেও কিন্তু ওই প্ল্যাটফর্মগুলি তৈরি করেছে। আমার মনে হয় এই জায়গাগুলি প্রপার প্ল্যান আমাদের আরেকটু করতে হবে, যে জিনিসগুলি আমাদের যে প্রপার প্ল্যান, মানে শর্টকাট করে রাস্তায় কিন্তু এই জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই। যেটা বলি যে আমাদের একাডেমির কথা যদি বলি, আমাদের ডিস্ট্রিক্টগুলি ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা বলি, যদি আমাদের বিভিন্ন ডিভিশনের ইনডোরের কথা যদি বলি, কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা ওইভাবে প্ল্যান ওয়াইজ আগাতে পারিনি। আমরা খালি ঢাকা কেন্দ্রিক, ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের যেই জায়গা থেকে প্লেয়ারগুলি আসবে, প্লেয়ারগুলি তৈরি হবে, ওই লেভেলের ফিজিক্যালি, মেন্টালি, টেকনিক্যালি ওই লেভেল থেকে, রুট লেভেল থেকে ওইভাবে তৈরি করে আসছে, যেই কারণে আমরা ন্যাশনাল টিমে এসে সবাই স্ট্রাগল করি, একবার পারফর্ম করতে পারি না। ঢাকা লিগে 1200 রান করে বিজয়ের ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা কিন্তু ক্যারি করতে পারে না। এরকম অনেক প্লেয়ার এরকম হয়েছে, ওই জায়গায় তৈরি করতে হবে। আরেকটা জিনিস আমি বারবার বলতে চাই, যেটা বলছে কোচিংয়ে যারা আসছে তাদের সাথে আমার কথা হয়, কিন্তু কোচিংয়ে এখনও যারা ক্লাব, ডিস্ট্রিক্ট ক্লাবগুলিকেও চিন্তা করতে হবে যে কোচ কিন্তু একটা বড় পার্ট। আশরাফুলের সাথে কথা বা বিভিন্ন ধরনের কথা হয় যে এখনও ক্লাবগুলো ওই চিন্তা ধারণা, কোচ একটা বড় রোল প্লে করবে, ওকে যে ওই রেসপেক্ট, ওই রেমুনেশনটা দেওয়া, এখনও ওই মেন্টালিটি চেঞ্জ হয় নাই। ক্লাব, বিসিবি সবাইকে চেঞ্জ করতে হবে, সবাইকে ইনক্লুড করতে হবে ক্রিকেটে। তাহলে এই জায়গাগুলি রুট লেভেলে ভালো ভালো কোচ, ভালো ভালো অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিও, ট্রেনার সব যখন যাবে, রুট লেভেল থেকে তৈরি করে হয়ে আসতে হবে আমাদের। মুশফিকের বিদায় হয়ে গেছে। মাহমুদুল্লাহ হয়তোবা কিছুদিন পরে পর্যন্ত থাকবেন যদি তিনি ঘোষণা না দেন। আমি বলছি যে এই অধ্যায়ের সমাপ্তির পর বাংলাদেশ কি শূন্যতায় পড়বে, যেমনটা মাশরাফি, সাকিব, তামিমের পরে কি আসলে এখনো আমরা সেটা ভুগছি? এটা কিছুটা ফেস করতেই হবে, কারণ আপনি দেখেন আমাদের যেটা বললাম যে শ্রীলঙ্কাও কিন্তু যখন সাঙ্গাকারা, মাহেলা, এরা যখন একসাথে বেরোয় গেলেন, তখন দিলশান একসাথে যখন গেলেও তখন কিন্তু ওদের একটা গ্যাপ কিন্তু তৈরি হয়েছিল, ডে বাই ডে আস্তে আস্তে রিকভারি করেছে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রবলেম যেটা, ওদের এই 4-5 জনের পরে মানে আপনি 5টা প্লেয়ার 7টা প্লেয়ার খুঁজে পাবেন না যে কন্টিনিউয়াস, আপনি 10টা ম্যাচ হয়তো কন্টিনিউয়াস হয়তো ওরাই থাকবে, এরকম অন অ্যান্ড অফ। এই জায়গাগুলি আমাদের এটা বড়, আমাদের বলবো যে আমাদের যারা ইয়াং জেনারেশন, আপকামিং ন্যাশনাল টিমে ইয়াং জেনারেশন প্লাস হলে যারা ন্যাশনাল টিমে অলরেডি 5-7 বছর খেলে বলছে, তাদেরও নিজের অবস্থানগুলি নিজেরা ওইভাবে এস্টাবলিশ করতে পারে নাই। নিজের অবস্থান শুধু কিন্তু মুশফিক, মাহমুদুল্লাহ এরা কিন্তু শুধু ন্যাশনাল টিমের প্র্যাকটিস বা ক্লাব ক্রিকেট করে খেলেই কিন্তু এই নিজেদেরকে এই অবস্থায় নিয়ে যান। ওদের হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন, ডেডিকেশন, এইটা কিন্তু সবার থেকে ডিফারেন্ট ছিল, যেই কারণেই কিন্তু আমাদের অনেক ট্যালেন্ট আছে। ধরেন আমি যদি বলি সাব্বিরের কথা বলি, নাসিরের কথা বলি, যে ট্যালেন্টগুলি মিস ইউজ হয়েছে, ওরা যদি এরকম মুশফিকের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন থাকতো, ডেফিনেটলি আরও অনেক দিন ওদের কাছে আমরা সার্ভিস পেতে পারতাম। এই জায়গাগুলি চিন্তা করতে হবে। স্পেশালি মুশফিকুর রহিম, ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেন। স্পেশালি মুশফিকুর রহিমের কথা বলতে হয়, তার ডেডিকেশন কিংবা ডিটারমিনেশন কিংবা তার যে পরিশ্রম, সেটা আসলে এক কথায় পুরো বাংলাদেশের কাছে উদাহরণ। আমার মনে হয় যে ক্রিকেটাররা তো জানেনই, পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও জানেন। সুতরাং মুশফিককে আমরা ধন্যবাদ জানাতে চাই তার অসাধারণ পারফরমেন্সের জন্য, বাংলাদেশ দলে তার সার্ভিস দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।